হ্যালো, আজ আমি ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের 2021-এর ক্ষেত্রে আলোক চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আলোচনা করছি। প্রথমত কিছু এমসিকিউ টাইপের প্রশ্নের আসার সম্ভাবনা সেরকম কিছু প্রশ্ন এবং দু একটি বড় প্রশ্ন আলোচনা করব, যা আমাদের লক্ষ্য মাধ্যমিক 2021। শুধুমাত্র 2021 নয়, এই প্রশ্নগুলো সব বছরের জন্যই ইম্পর্ট্যান্ট। তো চলো দেখে নিই। প্রতিফলনের ক্ষেত্রে আপতিত ও প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব হলে আপতন কোণের মান নির্ণয় করো। প্রশ্নটা পড়ো আরেকবার পজ করে। প্রতিফলনের ক্ষেত্রে আপতিত ও প্রতিফলিত রশ্মি পরস্পরের লম্ব হলে, প্রতিফলন ঘটছে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এরা পরস্পরের লম্ব। তাহলে এই বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব টানি, এই পুরো অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া হয়েছে? 90। ওকে, প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি জানি? আপতন কোণ প্রতিফলন কোণ সমান, অর্থাৎ এটা যদি অভিলম্ব হয় ও এন, তাহলে আমরা বলতে পারি এটা থিটা হলে এটা থিটা, অর্থাৎ 2 থিটা ইজ ইকাল টু প্রশ্ন অনুযায়ী 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 45 ডিগ্রি। ওকে, নেক্সট, কোন দর্পণকে রেরার ভিউ মিরার বলে? অর্থাৎ গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করি আমরা? ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করব সেই দর্পণ যে দর্পণে কোনো বস্তুর ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে। একটা বৃহৎ আকারের বাস, তার প্রতিবিম্ব দর্পণে আসবে এবং তার ছোট আকারে আসবে, সে কারণে রেয়ার ভিউ মিরার এটাকে উত্তল দর্পণ বলা হয়। কোন দর্পণকে রেয়ার ভিউ মিরার বলা হচ্ছে? উত্তল দর্পণকে। নেক্সট, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? প্রতিসরণের ক্ষেত্রে কোন ধর্ম? অপশানগুলো থাকতে পারে এই রকম, যে তরঙ্গদৈর্ঘ্য, বর্ণ, কম্পাঙ্ক, এদের মধ্যে কোনোটিই নয়। উত্তর হবে কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। ওকে, নেক্সট, প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির সময় আপতন কোণ কত? ন্যূনতম চ্যুতি অর্থাৎ চ্যুতি কত হয় প্রতিসরণের ক্ষেত্রে? ডেল ইজ ইকাল টু আই ডিফারেন্স আর, অর্থাৎ যেটা বেশি হয় সেই দুটোর থেকে ডিফারেন্স, পার্থক্য। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কখন হবে? যখন আলোক রশ্মির তলের সাথে বিভেদ তলের সাথে লম্বভাবে আপতিত হয়, তখন প্রতিষ্ঠিত না হয় সোজা, কোনো বেঁকে যায় না। সেক্ষেত্রে আপতন কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি আপতন কোণের ক্ষেত্রে কি হয়? ন্যূনতম চ্যুতি হবে, অর্থাৎ সেক্ষেত্রে আই এবং আর দুটো সমান, সেক্ষেত্রে চ্যুতিটা হচ্ছে কি 0, ন্যূনতম চ্যুতি। প্রিজমে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের চ্যুতি সর্বোচ্চ? কোন বর্ণের চ্যুতি সর্বোচ্চ? একটা প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি যদি যায়, সাদা বর্ণের আলোক রশ্মি, সাদা কি বর্ণ? যৌগিক বর্ণ। সাদা বর্ণের আলো প্রিজমের উপরে পড়লো, এখান থেকে যে রশ্মিগুলো বেঁকে যাবে, কোন রশ্মির বেঁকে যাওয়াটা সব থেকে বেশি? কোন বর্ণের চ্যুতি সর্বোচ্চ? প্রশ্নটা সর্বনিম্ন থাকতে পারে, আমরা আগে সর্বোচ্চটা দেখে নিই। সাদা বর্ণের আলো 7টি বর্ণের মিশ্রণ, সেটা হচ্ছে বেনিয়া সহ কলা। বেনিয়া সহ কলা, এটাকে বেনিয়া সহ কলা, অর্থাৎ সব থেকে বেশি বেঁকে যায় সেটা হচ্ছে কি বেগুনি রং, বেনিয়া সহ কলা, আর সব থেকে কম বাঁকে লাল। তাহলে উত্তরটা কি হবে? একটা সাদা বর্ণের আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, সব থেকে বেশি বাঁকছে কে? বেগুনি বর্ণ। সব থেকে কম বাঁকছে যদি প্রশ্ন থাকতো, তুমি কি বলতে? লাল। ওকে, এরপরে আসছি আরো কিছু লং প্রশ্নের জন্য। এরপরে আসছে 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। আলোর বিচ্ছুরণ কাকে বলে? 1 নম্বর, বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ প্রিজম বা অন্য কোনো উপযুক্ত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে যৌগিক বর্ণের, উদাহরণ হিসেবে আমরা সাদা বর্ণ দিয়েছি যেটা যৌগিক বর্ণ, আলোর বিভিন্ন বর্ণের আলোয় বিশ্লিষ্ট হওয়ার ঘটনাটাকে আলোর বিচ্ছুরণ বলে। তাহলে একটা সাদা বর্ণের আলো বা কোনো যৌগিক বর্ণের আলো যখন কোনো প্রিজম বা প্রিজমের মতো
প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার পর এরকম বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। এই বিশ্লিষ্ট হয়ে যাওয়াটাকে আমরা বলি আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ। চাইলে এইরকম একটি ছোট্ট ছবি যৌগিক বর্ণ, এগুলো মৌলিক বর্ণ। ওকে, এরপরে আসছে যে আমাদের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছিল যে এই যে বিচ্ছুরণটা ঘটছে, এই বিচ্ছুরণের কারণটা কি? বিচ্ছুরণের কারণ, আলোর বিচ্ছুরণের কারণ নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক বিভিন্ন হয়। ফলে বহুবর্ণী আলোকরশ্মি বিভেদ তলে আপতিত হলে, একটা বহুবর্ণী আলোকরশ্মি যখন বিভেদ তলে আপতিত হলো, মৌলিক বর্ণগুলি প্রতিসরণ কোণ ভিন্ন হয়। একটা বিভিন্ন বর্ণের আলো, একটা যৌগিক বর্ণের আলো আপতিত হলো, সে যখন এই তল থেকে প্রতিষ্ঠিত হবে, যেহেতু এইটা বিভিন্ন বর্ণের মিশ্রণ, সে যখন প্রতিষ্ঠিত হবে বিভিন্ন বর্ণের প্রতিসরণ কোণটা বিভিন্ন হবে, কারণ মাধ্যমের প্রতিসারাঙ্কটা বিভিন্ন। প্রতিসারাঙ্ক মিউ সমান আমরা জানি সাইন আই বাই সাইন আর। তাহলে প্রতিসারাঙ্ক যার বেশি, যে বর্ণের ক্ষেত্রে, তার ক্ষেত্রে প্রতিসারাঙ্ক বেশি হওয়ার জন্য সাইন আরটা কম হবে, সাইন আর কম হবে। এটা বোঝা গেল কিনা বলো? যার ধরো মিউ ওয়ান ইজ ইকাল টু সাইন আই বাই সাইন আর ওয়ান। প্রত্যেকটা বর্ণ যৌগিক বর্ণ আপতিত হয়েছে মানে প্রত্যেকের ক্ষেত্রে আপতন কোণ এক। তাহলে প্রতিসারাঙ্ক বিভিন্ন হওয়ার জন্য মিউ এবং প্রতিসারাঙ্কের মধ্যে রিলেশন কি? মিউ ভ্যারিজাস ওয়ান বাই সাইন আর। তাহলে যদি মিউটা যার ক্ষেত্রে মিউ বাড়বে, সাইন আর ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, সাইন আর কম হবে। ওই জন্য মিউ বাড়লে সাইন আর কম হবে, মানে আর কম হবে। আর এর ভ্যালু সাইন 0-তে 0, সাইন 90-তে 1, অর্থাৎ আর এর ভ্যালু বাড়া মানে সাইনের মান বাড়া, আর এর ভ্যালু কমা মানে সাইনের মান কমা। তাহলে কি বললাম না, যখন কোনো যৌগিক বর্ণের আলো আপতিত হলো, তখন প্রতিসরণের জন্য ওই যৌগিক বর্ণটা যে বর্ণের সংমিশ্রণে তাদের প্রত্যেকের আপতন কোণ একই থাকলেও প্রতিসরণ কোণ ভিন্ন হবে। ক্লিয়ার? প্রতিসরণ কোণটা ভিন্ন হচ্ছে। লাইনটা ক্লিয়ার? ফলে বহুবর্ণী আলোকরশ্মি বিভেদ তলে আপতিত হলে মৌলিক বর্ণগুলির প্রতিসরণ কোণ ভিন্ন হয় এবং বিচ্যুতি বিভিন্ন হয়। বিচ্যুতি বিভিন্ন হবে। তাই প্রিজমের মতো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন বর্ণ পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং রশ্মির বিচ্ছুরণ দেখা যায়। ক্লিয়ার হয়েছে কথাটা? কথাটা ক্লিয়ার হয়েছে? ওকে ওকে। নেক্সট আমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে, নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্ন হচ্ছে কি বলেছে বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সের ব্যবহারের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন রেখাচিত্র দেখাও, বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের প্রকৃতি কি? গুড প্রশ্ন। এই প্রশ্নটা রিপিটেডলি থাকে বিবর্ধক কাজ হিসাবে। বিবর্ধক মানে বড়, বিবর্ধক কাজ হিসাবে মানে যখন লেন্সটা বস্তুর যে প্রতিবিম্ব গঠন করবে, সেই প্রতিবিম্বটা বস্তুর তুলনায় বড় হবে, সেক্ষেত্রে প্রতিবিম্বের চিত্র, অর্থাৎ বস্তু কোথায় রাখলে প্রতিবিম্বটা এইরকম অবস্থা সৃষ্টি হবে, সেই কন্ডিশনটা এবং তার চিত্রটা আঁকতে বলেছে। আচ্ছা, প্রথম শর্ত, এইরকম ধরনের ঘটনা হওয়ার জন্য কি হয়, আমরা ব্যবহার করি একটা উত্তল লেন্স। ওকে, এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে, এটা যদি ফোকাস দৈর্ঘ্য হয়, এর মধ্যে বস্তু রাখলে এই কন্ডিশন সৃষ্টি হয়। শর্তটা তাহলে কি বললাম, উত্তল লেন্স যেটা ব্যবহার করছি তার ফোকাস দূরত্বের মধ্যে যদি বস্তু রাখি, বস্তুর তুলনায় বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, তাহলে এই চিত্রটা আমরা আঁকবো কেমন করে? খাতাতে। এটা প্রশ্নের মান দেখে বুঝতে পেরেছো, এটা খাতাতে প্রতিবিম্ব একদম আঁকতেই বলেছে। ওকে, এর জন্য প্রয়োজন আমাদের ক্ষেত্রে একটা স্কেল, একটা পেন্সিল কম্পাস। প্রথমত আমরা কীরকম আঁকবো, একটা স্ট্রেট লাইন আঁকবো স্কেল দিয়ে। ওকে, হয়েছে। একটা লেড কম্পাসের কাটার পোর্শনটা রেখে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানটাতে আমরা এরকম কাঁটাটা রেখে বৃত্তচাপ, ঠিক এই পাশটা থেকে
রেখে আমরা আরেকটা বৃত্তচাপ এরকম অঙ্কন করলাম। যদি এরকম বেড়ে যায় এটাকে সুন্দর করে একটু মুছে নিতে হবে। ওকে, হয়ে গেল। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের আমি নাম দেব। একটাকে আমি বলছি F1, এটাকে বলছি F2, আর এই লেন্সটার নাম দিচ্ছি L1। আর এই যে স্ট্রেট লাইনটা এঁকেছিলাম, এই স্ট্রেট লাইনটার নাম দিলাম XY। ওকে, চলো এবারে আমি কি বলেছি, বিবর্ধিত কাজ হিসাবে যখন ব্যবহার করবে লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলে। আলোক কেন্দ্র কীভাবে নির্ণয় করব, এই পয়েন্ট এবং এই পয়েন্টে স্কেল রেখে আমরা যদি এরকম ডট ডট লাইন আমরা টেনে নেব, এই সময় প্রধান অক্ষকে, এটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলছি আলোক কেন্দ্র। বস্তুটা রাখবো কোথায়, এটা হয়েছে। এবারে স্কেল দিয়ে এর উপরে লম্ব করে একটি বস্তু অঙ্কন করব। এরকম বস্তুটার নাম দিলাম PQ। কোথায় আছে তার, আলোক কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে। এটা প্রথম ফোকাস, এটা দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, দুটো রশ্মি পাঠাবো, একটা এই প্রান্ত থেকে, এই বিন্দু থেকে দুটো আলোক রশ্মি পাঠাবো, অর্থাৎ এই বিন্দুর যে প্রতিবিম্বটা গঠন করবে সেটা আঁকবো। প্রথম একটা আলোক রশ্মি পাঠাবো প্রধান অক্ষের সমান্তরাল, স্কেল দিয়ে XY এর সমান্তরাল করে এরকম একটা সরল রেখা টানবো। ওকে, তাহলে কি বললাম, পি বিন্দু থেকে একটি সমান্তরাল সরলরেখা লেন্সের পথে, সেটা প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে, এই যে পয়েন্টটা এবং এইটা স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দেবো, তীর চিহ্ন দেখাবো, আলোক রশ্মিটা গেছে এরকম। ওকে, ওই বিন্দু থেকে অর্থাৎ পি থেকে আরেকটা আলোক রশ্মি এই বিন্দু আলোক কেন্দ্র দিয়ে যাবে, যেটার কোনো প্রতিসরণ ঘটবে না, সোজা বেরিয়ে যাবে। তাহলে একটা প্রতিষ্ঠিত রশ্মি এইটা, আর একটা প্রতিষ্ঠিত রশ্মি এইটা, এটা কেমন রশ্মিতে পরিণত হয়েছে, অপসারী রশ্মি। অর্থাৎ এটার দিকে যত বাড়াও এরা কিন্তু কোথাও মিলিত হবে না। সে কারণে স্কেল দিয়ে পেছন দিকে আমি এই রশ্মিটাকে বর্ধিত করব, এটাকেও বর্ধিত করব। এই বিন্দুতে মিলিত হয়েছে, পেছনের দিকে বর্ধিত করব স্কেল দিয়ে, কিন্তু আমার মতন হাত দিয়ে করবে না। যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে ওই বিন্দুর প্রতিবিম্ব। কোন বিন্দুর, পি বিন্দুর। ওকে, তাহলে এই বিন্দু থেকে আমি একটা লম্ব টেনে দেবো, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা কিউ বিন্দুর প্রতিবিম্ব, স্মল কিউ দিলাম। হয়েছে। তাহলে আলোক রশ্মির ক্ষেত্রে এখানে কি হয়েছে, আলোক রশ্মি, একটা আলোক রশ্মি পড়েছে, ধরো কিউ দিয়েছি, আর এস, আর এটা গেছে টি পথে, এটাকে বাড়িয়েছি পেছনের দিকে পি কিউ। চিত্রটা ক্লিয়ার, ভালো করে প্র্যাকটিস করবে, নিখুঁত, যত নিখুঁত হবে তত ছবিটা ক্লিয়ার হলে, এবং নাম্বারটা শুধু এর উপরে আছে। এবারে লেখাটা, প্রশ্ন আমাকে বলেছে যে প্রতিবিম্ব কেমন হবে এবং কীরকম হবে তার রেখাচিত্র অঙ্কন করো। প্রশ্নটা ক্লিয়ার, প্রশ্নটা আরেকবার এতে দেওয়া হচ্ছে, স্ক্রিনে দেওয়া হলো। ওকে, রেখাচিত্র অঙ্কন করো, বস্তুর অবস্থান। তাহলে বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের প্রকৃতি কী, এখানে লেখাটা কে লিখবে, লিখতে হবে L1 একটি উত্তল লেন্স, L1 এর সামনে প্রথম মুখ্য ফোকাসের ব্র্যাকেটে F1 এর মধ্যে PQ বস্তু আছে, যার স্মল PQ প্রতিবিম্ব গঠিত হলো, যা বস্তুর তুলনায় বিবর্ধিত, অসৎ এবং সমশীর্ষ। এটা যদি শুধু প্রশ্নটা থাকে এরকম লিখবে, জাস্ট এই লেখাটা। এখানেই কিন্তু যে দুটো প্রশ্ন করা হয়েছে সেই দুটো প্রশ্নের উত্তরও আছে, তুমি আলাদা করে লিখতে পারো। কি লিখবে, বস্তুর অবস্থান,
আলাদা করে লিখবে, বস্তুর অবস্থান, এটা লিখবার পর যদি প্রশ্নটা এরকম দেওয়া থাকে, কারণ পরীক্ষক আলাদাভাবে চাইছে বস্তুর অবস্থান, এখানে লেখাই আছে যদিও, প্রথম মুখ্য ফোকাসের মধ্যে। ওকে, প্রতিবিম্বের প্রকৃতি, এবারে হেডলাইন দিয়ে দিবে পরেরটায়, প্রতিবিম্বের প্রকৃতি। যদি এটা দাও তাহলে কি লিখবে, প্রতিবিম্বটি, এইখানটাতে এই লাইনটা জাস্ট এইখানটাতে প্রতিবিম্বটি কথাটা লিখে দিয়ে পুরো লাইনটা তুলে দাও। প্রতিবিম্বটি বস্তুর তুলনায় বিবর্ধিত, অসৎ এবং সমশীর্ষ। ওকে, ক্লিয়ার হয়েছে? বস্তুর তুলনায় অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ। ক্লিয়ার হলো? চল আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমাকে কি বলে দেওয়া হয়েছে? পরের প্রশ্নটা বলে দেওয়া হয়েছে যে আমাদের কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও আপতিত এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। একটা কাঁচের স্ল্যাব যার মধ্যে দিয়ে, এটা ক্লিয়ার হয়েছে তো? পজ করে নোট করে নাও। এবারের প্রশ্নটা, কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোক রশ্মির প্রতিসরণ ঘটে সেক্ষেত্রে প্রমাণ করতে বলেছে যে আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি পরস্পরের সমান্তরাল। 3 নম্বরের প্রশ্ন, এটাও 3 নম্বরের প্রশ্ন। তাহলে সেটা আমি দেখে নেব। সমান্তরাল হচ্ছে মানে আলোক রশ্মির, সেক্ষেত্রে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে 1 নম্বরের জন্য এখানে একটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায় তখন আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, এটা বলে। চ্যুতি কত? কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে গেলে। প্রশ্নটা কি বলেছে? এটা কাঁচের স্ল্যাব, সমান্তরাল কাঁচ ফলক, এই কাঁচ স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মি আপতিত হয়েছে, নির্গমন হয়েছে আলোক রশ্মির, এটা পরস্পরের সমান্তরাল, এরা পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, এটা পরস্পরের সমান্তরাল, তা তুমি প্রমাণ করো। কাঁচের স্ল্যাব আমরা ধরছি এ বি সি ডি, একটি সমান্তরাল কাঁচ ফলক। এ বি সি ডি একটি সমান্তরাল কাঁচ ফলক। পি কিউ আর এস একটি রশ্মি ফলকের মধ্য দিয়ে গেল। কি নাম দিয়েছি? পি কিউ আর এস। প্রথমে কিউ বিন্দুতে আলোক রশ্মিটার প্রতিসরণ ঘটবে, অভিলম্বের দিকে বেঁকে আসবে, এরকম বেঁকে আসছে। আলোক রশ্মিটা গেল, অভিলম্বের দিকে বেঁকে এলো, আবার আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে গেল, এরকম রশ্মিটা আছে। প্রমাণ করতে বলেছে আপতিত রশ্মি পি কিউ এবং নির্গমন রশ্মি আর এস, এরা পরস্পরের সমান্তরাল। চলো তাহলে আমরা ধরে নিই কাঁচের প্রতিসারাঙ্ক মিউ। ওকে, এই যে এবিসিডি কাঁচ ফলকটা আছে তার প্রতিসারাঙ্ক মিউ। তাহলে কিউতে প্রতিসরণের ক্ষেত্রে ওকে কি লিখবে? সাইন অফ I1 বাই সাইন অফ R1 ইজ ইকুয়াল টু মিউ। মানে এই বিন্দুতে যে আপতন কোণ সেই কোণটাকে আমরা I1 ধরেছি, এই বিন্দুতে প্রতিসরণ কোণটাকে R1, এই বিন্দুতে আপতন কোণটাকে R2 ধরলাম, এই বিন্দুতে প্রতিসরণ কোণটাকে I2 ধরলাম। তাহলে কিউতে প্রতিসরণের ক্ষেত্রে শ্রেণীর সূত্র প্রয়োগে পাই, এটা শ্রেণীর সূত্র কি? সাইন I বাই সাইন R ইজ ইকুয়াল টু মিউ। ওকে, আচ্ছা। আর তে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সাইন R2 বাই
সাইন আর I2 ইজ ইকুয়াল টু 1/μ। এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা চলো আমরা অ্যাকচুয়ালি যে কথাটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি স্নেলের সাধারণ সূত্রটা একটু বুঝে নাও। স্নেলের সাধারণ সূত্র, তাহলে এই জাতীয় সূত্র অ্যাপ্লাইয়ের সময় আমাদের ক্ষেত্রে খুব প্রবলেম হবে না। সাধারণ সূত্র কি? আলোক রশ্মিটা যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইন্টু সাইন অফ আর ইজ ইকুয়াল টু যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইন্টু সেই মাধ্যমের প্রতিসরণ কোণ। কথাটা বুঝবার চেষ্টা করো। এখানে পিকিউ আলোক রশ্মি, আপতিত রশ্মি, এই রশ্মিটার কোন মাধ্যমে আসছে? বায়ু মাধ্যমে, তার প্রতিসরাঙ্ক কত? 1 ইন্টু সাইন অফ ওই মাধ্যমে আপতন কোণ I1 ইজ ইকুয়াল টু যে মাধ্যমে যাচ্ছে, কাঁচে যাচ্ছে, তার প্রতিসরাঙ্ক মিউ ধরেছি, ওই মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন্স ইন্টু সাইন অফ R1। এটাকে করো, দেখবে এইটা আসছে। তাহলে কি আসছে দেখো, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এরপর এই আর বিন্দুতে আমি লাগাচ্ছি কি, এটা এই মাধ্যম, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, ওই মাধ্যমে আপতন কোণ সাইন অফ R2 ইজ ইকুয়াল টু যে মাধ্যমে গেছে বাই মাধ্যমে, আর এসটা কোন মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? বাই মাধ্যমে, তার প্রতিসরাঙ্ক 1 সাইন অফ I2। এটাকে করে দেখো, সাইন অফ R2 বাই সাইন অফ I2 ইজ ইকুয়াল টু মিউ। বলো ক্লিয়ার হয়েছে? তাই আমরা এখানটা লিখেছি। ওকে, যদি না হয়ে থাকে এটাকে কমপ্লিট করে এইভাবে লিখতে পারো, জাস্ট এরকম করেও লিখতে পারো এই দুটো ইকুয়েশন। ওকে, তাহলে এটাকে আমরা একটু উল্টে নিই। হ্যাঁ, সাইন অফ I2 বাই সাইন অফ R2 ইজ ইকুয়াল টু মিউ। ঠিক আছে, চলো এবারে আমরা কি দেখছি দেখো, এ বি সি ডি একটা সমান্তরাল কাঁচফলক, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি সমান্তরাল কাঁচফলক, যেখানে কিউ আর যদি ভেদক হয়, কিউ আর ভেদক, তাহলে তুমি কি বলতে পারো? ভেদক হলে এটা পি কিউ সিডি, এর দুটো সমান্তরাল, কিউ আর ভেদক। আচ্ছা, আবার দেখো এ বি সমান্তরাল সিডি, তার উপরে এটা একটা লম্ব, এটা একটা লম্ব, অর্থাৎ লম্বটা কোনটা? এইটা, আমি নাম দিচ্ছি এন এন ড্যাশড, এটা নাম দিচ্ছি N1 N1 ড্যাশড। তাহলে যেহেতু এবি সমান্তরাল সিডি এবং তাহলে তাদের উপরে প্রত্যেকের লম্ব, তাহলে এন এন ড্যাশড সমান্তরাল N1 N1 ড্যাশড, এটা সমান্তরাল হবে, কারণ এটা সমান্তরাল, এটা তার উপরে দুটো লম্ব, দুটো সরলরেখার উপর, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এটা সমান্তরাল। এবং এক্ষেত্রে কিউ আর ভেদক, এক্ষেত্রে কিউ আর ভেদক ধরলাম। ওকে, তাহলে কি লিখবে তুমি এখান থেকে? এইটা সমান্তরাল, এটা কিউ আর ভেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা, অতএব R1 সমান R2। এটা কি কোণ? এটা একান্তর কোণ, ম্যাথমেটিক্যালি একান্তর কোণ। লিখে নিয়েছো? ওকে, তাহলে আমি কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি তুমি তুলনা করো, তাহলে তুমি লিখতে পারবে কি, দুটো সমীকরণ তুলনা করলে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নি, এটা তুলে নিয়েছো, পজ করে তুলে নাও। তুলনা করলে কি পাচ্ছ? সাইন অফ I1 বাই সাইন অফ R1 ইজ ইকুয়াল টু সাইন অফ I2 বাই সাইন অফ R2। তাহলে R1 ইজ ইকুয়াল টু R2 হওয়ার জন্য আমি লিখতে পারি সাইন অফ I1 সমান সাইন অফ I2, দ্যাট ইজ I1 ইজ ইকুয়াল টু I2। এটা পেলাম, I1 সমান I2। ওকে, তাহলে I1 সমান I2 যদি হয়, I1 সমান যদি I2 হয়, তাহলে আমি বলতে পারবো PQ সমান্তরাল RS, PQ সমান্তরাল RS। দেখো এটা
সমান্তরাল এটা, পি কিউ সমান্তরাল এটা হওয়ার জন্য এই কোণটা এবং এই কোণটা সমান। এটা সমান্তরাল এটা হলে এটা যদি ভেদক হয়, এটা যদি ভেদক হয়, এটা দুটো সমান্তরাল তাহলে একটাই ভেদক, ভেদক হলে এই কোণটা সমান এই কোণটা হবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি পি কিউ সমান্তরাল আর এস। পি কিউ কি ছিল? আপতন কোণ। আর এস কি ছিল? নির্গমন কোণ। অতএব আপতন কোণ ও নির্গমন কোণ, আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি সমান্তরাল। ওকে, প্রমাণিত। ওকে, আলোর এই কয়েকটা প্রশ্ন আলোচনা করা হলো। এরপরের ক্লাসে আমরা ছোট ছোট এরকম কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা আসছি ফর টার্গেট মাধ্যমিক 2021। ওকে, থ্যাংক ইউ।